1300 শতাব্দীর শেষ ভাগ ও 1400 শতাব্দীর শুরুর দিকে হিন্দুস্থান এক অদ্ভুত ভয়ের ছায়ায় দিন কাটাচ্ছিল। দিল্লির উপর ঝুলেছিল এক ভয়ঙ্কর আক্রমণের আশঙ্কা, যে আক্রমণ ইতিমধ্যে পৃথিবীর বিশাল এক অংশকে তছনছ করে দিয়েছিল। পশ্চিম থেকে উঠে আসা প্রতিটি শব্দ, প্রতিটি গুজব মানুষকে আতঙ্কিত করে তুলত। এই বুঝি সেই আক্রমণ। এই আক্রমণকারীরা ছিল মঙ্গল, সেই মঙ্গলরা যাদের সন্ত্রাসের আলাদা এক ভয়ঙ্কর পরিচয় ছিল। যে শহরে তারা ঢুকতো সেখানে মানুষ তো দূরের কথা, পশু পাখিকে পর্যন্ত জীবিত ছাড়তো না। মধ্য এশিয়া থেকে আফগানিস্তান পর্যন্ত মঙ্গলরা ইতিমধ্যে তাদের তলোয়ারের শক্তি দেখিয়ে দিয়েছিল। ইতিহাসবিদরা মনে করেন 1299 থেকে 1306 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালটি ভারতের জন্য ছিল সবচেয়ে বিপজ্জনক সময়। ততদিনে মঙ্গলরা পৃথিবীর কোনো বড় শক্তিকে ছাড় দেয়নি, আর এবার তাদের নজর ছিল দিল্লি সালতানাত এবং তার বিপুল ধনসম্পদ ও উর্বর জমির দিকে। সাধারণ মানুষের মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যদি মঙ্গলরা দিল্লি দখল করে নেয় তাহলে কি ভারত বেঁচে থাকবে? আর এই প্রশ্নটা শুধু ভয়ের ছিল না, বরং একেবারে বাস্তব সম্ভাবনাও ছিল। কিন্তু এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিল্লির সুলতান এমন একটি প্রতিরক্ষা গড়ে তুলেছিলেন যা মঙ্গলদের তাদের আসল জায়গা দেখিয়ে দিয়েছিল। সুলতান নির্মাণ করিয়েছিলেন এমন এক দুর্গ যা দিল্লিকে চিরদিনের জন্য মঙ্গলদের হাত থেকে সুরক্ষিত করে দেয়। আজও দিল্লিতে দাঁড়িয়ে থাকা সেই দুর্গ সাক্ষ্য বহন করে সেই সব যুদ্ধের, যা দিল্লিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। যদি সেই দুর্গ না থাকতো তাহলে হয়তো মঙ্গল বিপদ এড়ানো সম্ভব হতো না। আর আজ আমরা দিল্লির ইতিহাস সম্পূর্ণ ভিন্নভাবে পড়তাম। আর আজ আমি আপনাদের সেই দুর্গের গল্পই শোনাতে চলেছি। এই দুর্গটি আসলে নিজেই ছিল একটি শহর, দিল্লির দ্বিতীয় শহর, যাকে আমরা চিনি সিরি ফোর্ট নামে। এটি এমন দুর্গ, এমন একটি শহর যাকে মঙ্গলরা কখনোই জয় করতে পারেনি। তাই এই গল্পটি জানতে ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ নিজের ইতিহাস না জানলে নিজের পরিচয় কিভাবে দেবেন। তাহলে চলুন ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আমাদের এই খুব সুন্দর সফরকে শুরু করি। 1261 সালে যখন চেঙ্গিস খানের মৃত্যু হয়ে যায়, তখন অনেকে ভেবেছিল যে মঙ্গল বিপদ হয়তো একেবারে মতো শেষ হয়ে গেল, কিন্তু বাস্তবে তা হয়নি। চেঙ্গিস খানের নাতি পরনাতিরা মিলেই এমন এক সাম্রাজ্য গড়ে তুলে যা চীনের উপকূল থেকে শুরু করে মিশরের সীমানা পর্যন্ত বিস্তৃত ছিল। এই নতুন মঙ্গলরা সারা পৃথিবীতে তাদের আতঙ্ক ছড়িয়ে দিচ্ছিল। মধ্য এশিয়া থেকে রাশিয়া, ইরান থেকে খোরাসান ও খোরাসান থেকে আফগানিস্তান পর্যন্ত শুধু তাদের নামও যথেষ্ট ছিল ভয় সৃষ্টি করার জন্য। লুট, গণহত্যা আর ঘোড়ার খুরের তলায় বহু সাম্রাজ্য মঙ্গল আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছিল। বাদশাহ ইলতুৎমিশের সময়ে ভারতে কিছু আক্রমণ অবশ্যই হয়েছিল, কিন্তু সেগুলো খুব একটা বড় ছিল না। আসল ঝড় আসতে চলেছিল 1300 শতাব্দীর শেষ দিকে, যখন মঙ্গলরা দিল্লি ধ্বংস করার পরিকল্পনা করে। ইতিহাসবিদদের মতে যদি মঙ্গলরা জয়ী হতো তাহলে হিন্দুস্থান অন্তত 2 থেকে 300 বছর পিছিয়ে যেত। ভারতের হাজার হাজার বছরের জ্ঞান ও সংস্কৃতির বিরাট অংশ তারা নিশ্চিহ্ন করে দিত। লাইব্রেরি, স্কুল, মন্দির, মসজিদ, এমনকি সাধারণ ঘরবাড়িও পুড়িয়ে ছাই করে দেওয়া হতো। কিন্তু সেই সময় দিল্লির সুলতান ছিলেন আলাউদ্দিন খিলজি, তার ব্যক্তিত্বের জন্য যার নামও যথেষ্ট। নিজের শাসনকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনি পেয়েছিলেন এই মঙ্গলদের থেকেই। 1292 খ্রিস্টাব্দে মঙ্গল নেতা কুতুলুগ খাজা জালাউদ্দিন খিলজির শাসনামলে আক্রমণ চালায়, আর তখনই প্রথমবার দিল্লির সুলতানি মঙ্গলদের প্রকৃত শক্তির মুখোমুখি হয়। আলাউদ্দিন খিলজির জবাবে নিজের ভাই উলুগ খান ও সেনাপতি জাফর খানকে পাঠান, আর তাদের সেনাবাহিনী মঙ্গলদের ভয়াবহভাবে পরাজিত করে। সঙ্গে প্রায় 20,000 মঙ্গলকে বন্দী করা হয়, আর তাদের প্রত্যেককে হত্যা করা হয়েছিল পরবর্তীতে। 1299 সালে মঙ্গল নেতা তারাঘাই খানের নেতৃত্বে আবার এক বিশাল আক্রমণ হয়। এই আক্রমণ আলাউদ্দিনের সেনাপতি জাফর খান সিন্ধু নদীর কাছে রুখে দেন, আর এই জাফর খানের বীরত্ব সেই সময় মঙ্গলদের পিছু হটতে বাধ্য করেছিল। কিন্তু মঙ্গলরা তখনও থামেনি। আপনাদেরকে জানিয়ে রাখি যে 1303 সালে তারাঘাই খানের আক্রমণকে মঙ্গলদের সবচেয়ে বড় আক্রমণগুলোর একটি বলা হয়। প্রায় 1 লক্ষ অশ্বারোহী নিয়ে তারাঘাই খান দিল্লির দরজাতে পৌঁছে গিয়েছিল। সেই সময় সুলতান আলাউদ্দিন চিতোরের অবরোধে ব্যস্ত ছিলেন, আর তিনি ফিরে আসার আগেই দিল্লির আশেপাশের পুরনো দুর্গ ব্যবস্থা মঙ্গলদের সামনে টিকতে পারেনি। মঙ্গলরা দিল্লির বাইরের অঞ্চল ঘিরে ফেলে এবং সুলতান বাধ্য হয়ে নিজের সেনাবাহিনী নিয়ে অন্য একটি সামরিক শিবিরে আশ্রয় নেন। সেই সময় প্রথমবারের মতো দিল্লি প্রায় মঙ্গলদের দখলে চলে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে গিয়েছিল। এরপর 1306 খ্রিস্টাব্দে তিমুর খান আরও একটি বড় আক্রমণ চালায়। সেও ছিল এক মঙ্গল। একের পর এক প্রতিরোধ, আগের চেয়ে আরও বড় আকারের এই আক্রমণগুলো আলাউদ্দিন খিলজির সামনে এক বিশাল প্রশ্ন তুলে ধরেছিল। রাজধানী দিল্লিকে কিভাবে বাঁচানো যাবে?
রায় পিথোরা দুর্গ, যা তখন দিল্লির সালতানাতের রাজধানী ছিল। সেখানে জনবসতি যথেষ্ট থাকলেও মঙ্গলদের দীর্ঘমেয়াদী ঘেরাও সহ্য করার মতো সক্ষমতা সেই জায়গার ছিল না। আলাউদ্দিন বুঝতে শুরু করেছিলেন যে মঙ্গলদের থামাতে হলে একটি স্থায়ী ও শক্ত ব্যবস্থা দরকার। তিনি উপলব্ধি করেছিলেন শুধু বাইরে যুদ্ধ জিতলেই হবে না, দিল্লির প্রাণকেন্দ্রকে সুরক্ষিত করতে হবে। আর তার প্রয়োজন ছিল এমন এক শক্ত ঘাঁটি যা শুধু সেনাবাহিনীকে আশ্রয় দেবে না, বরং মঙ্গলদের আত্মবিশ্বাসও ভেঙে দেবে। আর এখান থেকে দিল্লির আরেকটি নতুন শহরের ভিত্তি স্থাপিত হয়, যার নাম ছিল সিরি। আর ইতিহাসের সেই অধ্যায়ে আলাউদ্দিন খিলজি মঙ্গলদের একেবারে চিরতরে থামিয়ে দিয়েছিলেন। সিরি দুর্গ নির্মাণের শুরুতেই ঠিক করা হয়েছিল এই দুর্গটি প্রথাগত দুর্গের মতো হবে না। এটিকে সাধারণ বাণিজ্য বা নাগরিক কার্যক্রমের জন্য নয়, বরং সম্পূর্ণভাবে একটি ক্যান্টনমেন্ট শহর হিসেবে নকশা করা হয়েছিল। সিরি শহরের প্রতিটি দেওয়াল, প্রতিটি পাথর যেন দিল্লির উপর আক্রমণকারীদের জানিয়ে দিচ্ছিল যে এবার শুধু সেনাবাহিনীর জোরে যুদ্ধ থামানো হবে না, বরং আক্রমণকারীদের উপযুক্ত শিক্ষাও দেওয়া হবে। এই শহরের পরিকল্পনায় যে কনসেপ্ট ব্যবহার করা হয়েছিল তাকে বলা হয় ডিফেন্স ইন ডেপথ অ্যান্ড কুইক রিয়াকশন। আর আপনি যদি সিরি ফোর্ট দেখেন, বিশেষ করে যদি দিল্লিতে গিয়ে থাকেন, তাহলে লক্ষ্য করবেন এটিকে ডিমের মতো আকারে নির্মাণ করা হয়েছিল। এটি রায় পিথোরার দুর্গের মতো নয়, যেখানে দুর্গের আকৃতি নিয়মিত ছিল না। এই দুর্গে ছিল বিশাল বিশাল ব্যারাক, অস্ত্র রাখার জন্য গুদাম, আর ঘোড়া রাখার জন্য বড় ও সুশৃঙ্খলভাবে পরিচালিত আস্তাবল। এটি এমন এক দুর্গ ছিল যেখানে আলাউদ্দিন খিলজির সেনাবাহিনী স্থায়ীভাবে যে কোনো আক্রমণ মোকাবেলার জন্য প্রস্তুত থাকত। সিরি হয়ে উঠেছিল আলাউদ্দিনের নতুন কৌশলের কেন্দ্র। খিলজি বুঝে গিয়েছিলেন যে মঙ্গলদের দূরে দূরে ঠেকিয়ে রাখা কার্যকর হবে না, তাই এমন একটি জায়গায় তৈরি করা দরকার ছিল যেখান থেকে আক্রমণকারীদের উপর চূড়ান্ত ও নির্ধারক পাল্টা আঘাত করা যায়। আর এইভাবে সিরি দিল্লি সালতানাতের হৃদয় হিসেবে কাজ করতে শুরু করেছিল। আর তার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছিল অদম্য ঘাঁটি সিরি দুর্গ। এই দুর্গ ছিল আলাউদ্দিন খিলজির সামরিক স্থাপত্যের এক অনন্য উদাহরণ। দুর্গটি খুব তাড়াহুড়ো করে নির্মিত হলেও এতে গভীর চিন্তা ও পরিকল্পনা প্রয়োগ করা হয়েছিল। দুর্গের দেওয়ালে স্থানীয় পাথর ও ধ্বংসাবশেষ দিয়ে তৈরি ছিল। দেওয়ালের উপরে তৈরি করা হয়েছিল কঙ্কর বা প্রাচীর চূড়া, যেখান থেকে সেনারা শত্রুকে সরাসরি নজরে রেখে তীর বা বর্ষা নিক্ষেপ করতে পারত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই দুর্গের নিরাপত্তা ব্যবস্থা। যে প্রাচীর, টাওয়ার ও পরীক্ষা তৈরি করা হয়েছিল সেগুলো ছিল সম্পূর্ণ অনন্য। সিরির টাওয়ারগুলো বিশেষভাবে একটি কৌশলগত দূরত্বে নির্মাণ ছিল, যাতে এক টাওয়ার থেকে অন্য টাওয়ার পর্যন্ত এবং মাঝখানের দেওয়াল জুড়ে প্রবল আক্রমণ চালানো যায়। আর এই ব্যবস্থাকে বলা হয় 360 ডিগ্রি ডিফেন্স। এর অর্থ ছিল শত্রু যে কোনো দিক বা যে কোনো কোণ থেকে আক্রমণ করুক না কেন, কিংবা দেওয়াল ভাঙার চেষ্টা করুক, তাকে অত্যন্ত শক্ত প্রতিরোধের মুখে পড়তে হবে। এর পাশাপাশি দুর্গের চারপাশে ছিল গভীর পরিখা, যা পার হওয়া মঙ্গল অশ্বারোহী বাহিনীর জন্য প্রায় অসম্ভব ছিল। তো এতক্ষণ কথা হচ্ছিল সিরির বাইরের গঠন নিয়ে, অর্থাৎ বাইরের থেকে দেখলে দুর্গটি কেমন ছিল। কিন্তু সিরির ভেতরের কাঠামো ঠিক ততটাই শক্তিশালী ছিল যতটা বাইরে ছিল। আপনাদেরকে জানিয়ে রাখি, এই দুর্গটি স্থায়ী সেনাবাহিনী রাখার জন্য নকশা করা হয়েছিল। এখানে ছিল 10,000-এরও বেশি ঘোড়া রাখার মতো আস্তাবল, বিশাল শস্য ভাণ্ডার ও পানির মজুদ, যাতে মঙ্গলরা দীর্ঘদিন ঘেরাও করে রাখলেও সেনাবাহিনীর খাদ্য ও পানির কোনো অভাব না হয়। মঙ্গলদের সঙ্গে লড়াই করার জন্য আলাউদ্দিন খিলজি তার সেনাবাহিনীতে অত্যন্ত কঠোর ও আধুনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি যে নিয়মকানুন চালু করেছিলেন সেগুলো 24 ঘন্টায় কার্যকর থাকত। এই নিয়মগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল ঘোড়ার দাগ বা ব্র্যান্ডিং ব্যবস্থা। আলাউদ্দিন এই ব্যবস্থা চালু করেছিলেন যাতে যুদ্ধের সময় দুর্বল বা সস্তা ঘোড়া বিক্রি করে না দেওয়া হয়। একইভাবে প্রতিটি সৈন্যের উপস্থিতি ও পরিচয় নিশ্চিত করার জন্য চেহারা ব্যবস্থা চালু করা হয়েছিল, যাতে কেবল প্রকৃতগতভাবে নিয়োগপ্রাপ্ত ও যোগ্য সৈন্যরাই যুদ্ধক্ষেত্রে নামতে পারে। আর সিরি দুর্গ ছিল এই দুই ব্যবস্থার কেন্দ্র। এখানে প্রতিটি ঘোড়া ও প্রতিটি সৈন্যের পূর্ণ বিবরণ সংরক্ষণ করা হতো। আলাউদ্দিন খিলজি যেই ব্যবস্থা গড়ে তুলেছিলেন তা পরবর্তীতে অন্যান্য সুলতান ও মুঘল শাসকরা গ্রহণ করেন, যাতে সেনাবাহিনীর প্রশাসন আরও শক্তিশালী ও কার্যকর হয়ে ওঠে। এখন সিরি দুর্গের বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ ছিল, এটা শুধু পাথরের একটা কাঠামো ছিল না, বরং এক ধরনের মনস্তাত্ত্বিক নির্মাণও ছিল। এই দুর্গের বিকাশ মঙ্গলদের জন্য সরাসরি এক চ্যালেঞ্জ ছিল। এর বার্তা ছিল স্পষ্ট, দিল্লিতে আর তাদের ভয়ের কোনো জায়গা নেই। এই দুর্গ সুলতানের শক্তির প্রকাশও ছিল। একবার ভেবে দেখুন, সারা পৃথিবীতে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার পর মঙ্গলদের কেমন লেগেছিল যখন তারা দেখলো এমন একটি জায়গা আছে যেখানে এমন এক সৈন্যবাহিনী দাঁড়িয়েছে যারা প্রতিটি মঙ্গল আক্রমণকারীর মোকাবেলার জন্য প্রতি মুহূর্তে প্রস্তুত। মঙ্গলরা জানতো যদি তারা এই দেওয়াল ভাঙতে না পারে তাহলে তারা কখনোই দিল্লির কোষাগারে পৌঁছাতে পারবে না। সিরির এই মহিমা আর তাকে জয় করতে না পারার মতো গঠনই আক্রমণ শুরুর আগেই মঙ্গলদের মনোবল ভেঙে দিয়েছিল। আর হিন্দুস্তানের সামরিক ইতিহাসে এই দুর্গ ছিল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের এক অসাধারণ উদাহরণ। এখন আরেকটি দিক ছিল এই দুর্গ নির্মাণের সময় যে নিষ্ঠুরতা প্রকাশ পেয়েছিল। ইতিহাসবিদ জিয়াউদ্দিন বারনি যে নিষ্ঠুরতার কথা উল্লেখ করেছেন তা শুনলে গা শিহরে ওঠে।
তিনি লিখেছেন 1303 সালে মঙ্গল আক্রমণের পর আলাউদ্দিন খিলজি মঙ্গল সৈন্যদের কাটা মাথা একত্র করে আর তারপর সেগুলো দিয়ে সিরিতে একটি মিনার নির্মাণ করিয়েছিলেন। আর কিছু বিবরণে বলা হয় এই কাটা মাথার সংখ্যা ছিল প্রায় 8000, যদিও প্রকৃত সংখ্যা এরও বেশি হতে পারে। আর আলাউদ্দিন খিলজির এই কাজ ছিল ঐতিহাসিক এবং মঙ্গলদের জন্য এক প্রকাশ্য চ্যালেঞ্জ, এক ধরনের প্রতীকী ধ্বংসের বার্তা। আচ্ছা, আমাদের এখানে মনে রাখা জরুরি, সিরি দুর্গের প্রকৃত পরীক্ষা হয়েছিল 1299, 1303 এবং বিশেষ করে 1306 খ্রিস্টাব্দের যুদ্ধগুলিতে। সেই সময় মঙ্গল সেনাবাহিনীকে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তুলনা করা হতো। তারা এত বিশাল ছিল যে তাদের শেষ দেখা যেত না। আর 1303 সালে তারাঘাই খানের আক্রমণের পর যখন সিরি দুর্গের নির্মাণ দ্রুত গতিতে চলছিল, তখন আলাউদ্দিন নিজের দুর্গকে এক পূর্ণাঙ্গ সামরিক রাজধানীতে রূপান্তরিত করেছিল। যখন ওই মঙ্গলরা আক্রমণ করত, সুলতান তার সেনাবাহিনী নিয়ে সিরির প্রাচীরের ভিতরে নিজেকে সুরক্ষিত করে নিতেন। অন্যদিকে মঙ্গলদের কৌশল ছিল হঠাৎ দ্রুত আক্রমণ করা, শহর লুট করা এবং শত্রুকে খোলা ময়দানে যুদ্ধ করতে বাধ্য করা। কিন্তু সিরি দুর্গ নির্মাণ হওয়ার পর আলাউদ্দিনের কৌশল সম্পূর্ণ বদলে যায়। এখন আর তাকে খোলা ময়দানে যুদ্ধ করতে হতো না। তিনি প্রশিক্ষিত, শৃঙ্খলাবদ্ধ ও অস্ত্রসজ্জিত সেনাবাহিনী নিয়ে সিরির শক্ত দেওয়ালের আড়ালে অপেক্ষা করতেন। এবার মঙ্গলদের কাছে দীর্ঘ অবরোধ চালানোর মতো প্রয়োজনীয় রসদ ছিল না, আর তারা এমন দীর্ঘ অবরোধ অভ্যস্ত ছিল না, কারণ মঙ্গলরা মূলত অশ্বারোহী যাযাবর সেনাবাহিনী ছিল, যারা এক জায়গায় দীর্ঘ সময় থেমে থাকতে পারত না। আর এইভাবে সিরি দুর্গের গঠন মঙ্গলদের দুই দিক থেকে আঘাত করেছিল। প্রথমত, এর শক্ত ও পুরু দেওয়াল বেয়ে ওঠা প্রায় অসম্ভব ছিল। দ্বিতীয়ত, দুর্গের ভিতরে এত পর্যাপ্ত রসদ ছিল যে আলাউদ্দিন কোনো চিন্তা ছাড়াই মাসের পর মাস সেখানে অবস্থান করতে পারতেন। অন্যদিকে মঙ্গল সেনাদের কাছে এত রসদ থাকতো না যে তারা দীর্ঘ সময় ধরে দুর্গ ঘিরে রাখতে পারে। আর এই কারণে 1306 খ্রিস্টাব্দে মঙ্গল সেনাপতি তিমুর খান ও আলী বেগ দিল্লির উপর সবচেয়ে ভয়ঙ্কর এবং আলাউদ্দিনের শাসনকালের শেষ বড় আক্রমণ চালায়। এবার তাদের উদ্দেশ্য শুধু লুটপাট নয়, দিল্লির সালতানাতকে সম্পূর্ণভাবে ধ্বংস করা ছিল। কিন্তু এবার আলাউদ্দিন সিরির ভিতরে থেকে চূড়ান্ত পাল্টা আঘাতের পরিকল্পনা করেন। তিনি নিজের সবচেয়ে বিশ্বস্ত সেনানায়ক মালিক কাফুর ও কাজী মালিককে, যাকে আমরা পরে গিয়াসউদ্দিন তুগলক নামে চিনি, মঙ্গলদের মোকাবিলাতে পাঠান। মালিক কাফুর মঙ্গলদের রবি নদীর তীর পর্যন্ত তাড়িয়ে নিয়ে যান। এবার সিরি দুর্গের নিরাপত্তা থেকে আত্মবিশ্বাস পাওয়া সুলতানের সেনাবাহিনী শুধু মঙ্গলদের পরাজিত করেননি, বরং তাদের বহু শীর্ষ সেনাপতিকে বন্দী করে দিল্লিতে এনে প্রকাশ্যে ফাঁসিও দেয়। আর সিরি দুর্গ মঙ্গলদের মনে এক স্পষ্ট বার্তা বসিয়ে দিয়েছিল, দিল্লিকে শক্তি দিয়ে জয় করা একেবারে অসম্ভব। আর 1306 সালের এই পরাজয়ের পর থেকেই মঙ্গলরা দিল্লিতে বড় আকারের আক্রমণ প্রায় বন্ধ করে দেয়। আর এইভাবে সিরি দুর্গ শুধু একটি ঢাল হয়ে থাকেনি, বরং সেই মঞ্চ হয়ে উঠেছিল যেখান থেকে আলাউদ্দিন খিলজি মঙ্গলদের বিপদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করেছিলেন। সেই জন্য বলা হয় সিরি দুর্গ ছিল এক সত্যিকারের ঐতিহাসিক দুর্গ। একবার ভাবুন তো, যদি এই দুর্গ না থাকতো তাহলে আলাউদ্দিন খিলজি হয়তো মঙ্গল বিপদ ঠেকাতে পারতেন না, আর দিল্লির ইতিহাস হয়তো সম্পূর্ণ ভিন্ন হতো। কিন্তু যেমন প্রবাদ আছে, সূর্য ওঠার পর ধীরে ধীরে অস্ত যায়, তেমন ওই সময়ের সঙ্গে সঙ্গে সিরি দুর্গের গৌরবময় ইতিহাসও ম্লান হয়ে যায়। দিল্লির সুলতানি ও পরবর্তীকালে মুঘল সাম্রাজ্য যখন তাদের রাজধানী ও দুর্গ বদলাতে থাকে, তখন সিরির গুরুত্ব ধীরে ধীরে কমে যায়। আর আজ বর্তমান সিরি দুর্গ তার সেই অবস্থায় নেই যেভাবে আলাউদ্দিন খিলজি এটি নির্মাণ করেছিলেন। তবে এর ধ্বংসাবশেষ ও নকশা আজও নতুন দিল্লির ভৌগোলিক কাঠামোর এক অবিচ্ছেদ্য অংশ। এই ঐতিহাসিক ভূমিতেই আজ সিরি ফোর্ট, অডিটোরিয়াম ও এশিয়ান গেমস ভিলেজের মতো আধুনিক স্থাপনা দাঁড়িয়ে আছে। যদি পুরো দুর্গটি অক্ষত থাকতো তাহলে এগুলো সবই দুর্গের পরিসরের মধ্যে পড়তো, কিন্তু দুর্গের বড় অংশ আজ বিলুপ্ত হয়ে গিয়েছে, তাই এর মহিমা পুরোপুরি বোঝা কঠিন। তবুও আজও সিরি দুর্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশগুলো টিকে আছে সেগুলো হলো সেই বিশাল দেওয়ালগুলো, যেগুলো মঙ্গলদের ঠেকানোর জন্য নির্মিত হয়েছিল। সিরি দুর্গ দিল্লির সালতানাতের যুদ্ধগুলিতে এক সোনালী বিজয়ের প্রতীক, যা দেখায় আলাউদ্দিন খিলজির সামরিক মেধা কতটা অসাধারণ ছিল এবং তার দৃষ্টিভঙ্গি কত দূরদর্শী ছিল। যেখানে তার আগের শাসকেরা মঙ্গলদের শুধু তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, সেখানে আলাউদ্দিন এমন এক ব্যবস্থা গড়ে তুলেছিলেন যে অরঙ্গজেবের আগ পর্যন্ত মঙ্গলরা আর ভারতে বড় আকারের আক্রমণ চালিয়ে একে বাগদাদের মতো ধ্বংস করার সাহস পায়নি। সাধারণত আলাউদ্দিন খিলজির ঐতিহাসিক কৃতিত্ব তার অর্থনৈতিক সংস্কার ও বাজার নিয়ন্ত্রণের ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, কিন্তু ভারতকে মঙ্গলদের এত বড় ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করা ছিল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলোর একটি। যদি সিরি দুর্গ এবং এর ভিতরে অবস্থান করা আলাউদ্দিনের প্রশিক্ষণ সেনাবাহিনী না থাকতো, তাহলে দিল্লির পরিণতিও হয়তো বাগদাদ বা মধ্য এশিয়ার বহু সমৃদ্ধ শহরের মতো হতে পারত। তো এই ছিল আলাউদ্দিন খিলজির সিরি দুর্গের বিস্তারিত গল্প। আপনাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এছাড়াও যদি আপনার কোনো রিকোয়েস্ট ভিডিও থেকে থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।